উফ, সকাল থেকে ভালোই রোদ উঠেছে, আর এই শীতকালে রবিবারে রোদ পোহাতে খুব ভালো লাগে। এখন যদি একটু গরম গরম মাংস কষা আর ভাত হয়, তাহলে দুপুরবেলার খাবারটা একেবারে জমে যাবে। এই ভেবে চামেলি তার বরের কাছে গিয়ে বাজার থেকে চিকেন নিয়ে আসার কথা বলি। এই তো কালকে মুরগির মাংস খেলে, এখন আবার মুরগির মাংস খাবে? তুমি জানো না এই শীতকালে মুরগির মাংস 500 টাকা কেজি হয়ে গেছে? সুতরাং তুমি যদি এরকম প্রত্যেকদিন মুরগি খাবার বায়না ধরো, তাহলে তো শীতে আমি বিক্রি হয়ে যাব। সবসময় এরকম করে ঝাঁঝিয়ে কথা বলো কেন বলো তো? কালকে থেকে আজকে শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে, তে আজকে আমি গরম গরম চিকেন খাবো। আর আমি ফোনে দেখেছি শীতকালে প্রত্যেকদিন চিকেন খেলে শরীর গরম থাকে আর কখনো ঠান্ডা লাগে না। তাই কালকে আমি চিলি চিকেন আর ফ্রাইড রাইস খেয়েছিলাম, কিন্তু আজকে আমি চিকেন কষা আর ভাত খাবো। তুমি বাজার থেকে চিকেন নিয়ে এসো। এই বলে চামেলি সেখান থেকে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই রিতেশ বাজারে চলে যায়, আর সে মুরগির মাংসের দোকানে গিয়ে জানতে পারি দেশি মুরগির মাংসের দাম 500 থেকে বেড়ে 550 টাকা হয়েছে। এই বিকাশ, তোর কি ব্যাপার বলতো? তুই প্রত্যেকদিন 50 টাকা করে চিকেনের দাম বাড়াচ্ছিস কেন? এইরকম ভাবে চিকেনের দাম যদি বাড়াতে থাকিস, তাহলে তো আর চিকেন কিনতে পারবো না। ওদিকে তো আমার বউ এখন শীতের মধ্যে প্রত্যেকদিন চিকেন খাওয়ার বায়না ধরছে। কি করবো বলো দাদা বাবু? একটাই তো টাকা রোজগার করার মরশুম, কারণ গরমকালে মুরগির গায়ে যেসব রোগ হয়, তখন তো মুরগির মাংস আর কেউ খেতে চায় না। আর এখন তো চারিদিকে বিয়ে বাড়ি, সেই জন্য আমি চিকেনের দাম বাড়িয়ে দিয়েছি। আর তোমার বউ যেমন প্রত্যেকদিন এখন চিকেন খাচ্ছে, এখন অনেক বাড়িতে রোজ রোজ চিকেন রান্না হচ্ছে। এই শীতকালে একটু ব্যবসা করে নিই আর কি, বুঝেছেন? এই শুনে রিতেশের আর কিছু করার থাকে না। সে তার বউয়ের জন্য 550 টাকা কেজি দরে দেশি মুরগির মাংস কিনে বাড়িতে নিয়ে আসে, যার ফলে চামেলি প্রচন্ড পরিমাণে খুশি হয়। আর সে দুপুরবেলা গরম গরম দেশি মুরগির মাংস কষা এবং ভাত রান্না করতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে দুপুর হয়ে আসে, আর দুপুরবেলা চামেলি তার স্বামী এবং ননদকে নিয়ে একসঙ্গে খাবার খেতে বসে। বৌদি, তুমি কিন্তু মুরগির মাংসটা ব্যাপক রান্না করেছো, এত সুন্দর করে কষিয়েছো। এরকম মুরগির মাংস কষা আমি আগে কোথাও খাইনি। তা বলছি, আজকে তো দুপুরবেলা মুরগির মাংস কষার গরম গরম ভাত খাচ্ছি, রাত্রিবেলা কি করবে? কারণ আমি কিন্তু আমার একটা বান্ধবীকে নিমন্ত্রণ করেছি, ওর সামনেই বিয়ে তো, তাই আমি ওকে আজকে আইবুড়ো ভাত খাওয়াবো। ও, তাহলে তো খুব ভালো। তুই তো ভালো করেই জানিস আমার রান্না বান্না করা মানে প্রত্যেকদিন মুরগির মাংস রান্না করা, তাও আবার দেশি মুরগির মাংস। আজকে রাত্রিবেলা আমি তোর বান্ধবীর জন্য দেশি মুরগির বিরিয়ানি আর চিকেন চাপ রান্না করে দেব। এই রিতেশ, তুমি সন্ধ্যাবেলা আবার আমাকে মাংস কিনে নিয়ে এসে দেবে তো? এই শুনে রিতেশ এবার খুবই রেগে যায়, কারণ সকালবেলা সে 550 টাকা দিয়ে দেশি মুরগি কিনে নিয়ে আসে, আর এখন আবার তার বউ রাত্রিবেলাতেও মুরগির মাংস নিয়ে আসতে বলে। তাই রিতেশের মনে মনে খুবই রাগ হয়, কিন্তু সে মুখের উপর তার বউ কিংবা বোনকে না বলতে পারে না। আচ্ছা ঠিক আছে, আমি সন্ধ্যাবেলা বিকাশের দোকানে গিয়ে আবারও তোমার জন্য চিকেন নিয়ে এসে দেবো। আর চুমকি, তুই তো সকালবেলা একবারে বলতে পারতিস যে রাত্রেবেলা তোর বান্ধবী নিমন্ত্রণ খেতে আসবে, তাহলে তো আমি একেবারেই চিকেনটা নিয়ে চলে আসতাম। আমার আর ভালো লাগে না, ধুর। এই বলে রিতেশ ঘরে চলে যায়। এভাবেই দেখতে দেখতে সারা বেলা কেটে গেলে রিতেশ সন্ধ্যাবেলা বাজারে চলে যায়, আর সে মুরগির মাংসের দোকানে গিয়ে প্রচন্ড পরিমাণে অবাক হয়, কারণ সকালবেলা যেই বোর্ডে 550 টাকা মাংসের দাম লেখা ছিল, এখন সেখানে মাংসের দাম মাত্র 100 টাকা লেখা থাকে। আর যা দেখে রিতেশ অবাক হয়ে বলে, কি ব্যাপার বিকাশ? এই তো সকালবেলা আমি 550 টাকা দিয়ে চিকেন কিনে নিয়ে গেলাম, আর এখন তুই 100 টাকায় চিকেন বিক্রি করছিস? তোর কি ঠান্ডায় মাথা খারাপ হয়ে গেছে নাকি? না দাদা বাবু, আসলে কি হয়েছে বলুন তো? আজ বিকেলবেলা যখন হোলসেল মার্কেট থেকে মুরগি কিনতে গেছি, তখন ওখানে অনেক হাইব্রিড মুরগি ছিল, আর মুরগির সাপ্লাই বাজারে বেড়েও গেছে, তাই এখন দাম কমে গেছে। তাই এখন আপনার যত চিকেন দরকার আপনি আমার কাছ থেকে 100 টাকা দিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। বিকাশের কথা শুনে রিতেশ খুবই খুশি হয়, তাই সে 1 কেজির বদলে একেবারে 100 কেজি পোল্ট্রির মাংস কিনে নিয়ে চলে যায়। আর রিতেশের হাতে এরকম 10 কেজি চিকেনের প্যাকেট দেখে চামেলির আর খুশির ঠিকানা থাকে না, তাই সে আনন্দে রান্নাঘরে চলে যায়, আর বেশি বেশি করে চিকেন বিরিয়ানি এবং চিকেন চাপ রান্না করতে শুরু করে। চুমকি, তোর দাদার হঠাৎ কি হলো বলতো? একেবারে 10 কেজি চিকেন নিয়ে এসেছে। প্রত্যেকদিন চিকেন কেনার কথা বললে আমাকে কি মুখ করে, আর আজকে নিজে থেকে এত বেশি চিকেন নিয়ে এসেছে। ছাড়ো তো, আম খাচ্ছ খাও, গুনে কি লাভ বলো তো? দাদা যখন ভালোবেসে বেশি বেশি চিকেন নিয়ে এসেছে, তাহলে আমাদের শীতকাল একেবারে সুপার হিট হয়ে যাবে। প্রত্যেকদিন আমরা মুরগির মাংস খাবো। এভাবেই দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই চামেলি রান্নাবান্না করে নেয়, আর রান্নাবান্না করার পর সে খাবারগুলো ঢাকা দিয়ে বাইরে চলে যায়। আর কিছুক্ষণ পর রাত্রিবেলা যখন চুমকির বান্ধবী আসে, তখন চামেলি তাকে চিকেন বিরিয়ানি এবং চিকেন চাপ খেতে দেয়। আর সেই চিকেন চাপ এবং চিকেন বিরিয়ানি খাওয়ার পর বিদিশার প্রচন্ড পরিমাণে ভালো লাগে। বৌদি, এত সুন্দর চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ খেয়ে আমার মুখটা একেবারে ছেড়ে গেল।
এই শীতকালে কিছুদিন হয়েছে আমার খুব ঠান্ডা লেগেছিল, মুখে কোনো খাবারের স্বাদ পাচ্ছিলাম না, কিন্তু এখন তোমার হাতে চিকেন খাওয়ার পর আমার মুখে স্বাদ আবার ফিরে এসেছে। ধ্যাত, তুমি কি যে বলো না, কিন্তু এই কথাটা ঠিক জানো, শীতকালে যখন ঠান্ডা লাগে তখন ঝাল ঝাল চিকেন কষা খেলে মুখ একেবারে ছেড়ে যায়। হ্যাঁ বৌদি জানি। আর শোনো না, বলছি আমার বিয়ে নিয়ে আমার বাবা মা খুব চিন্তায় আছে, আর এই জন্য শীতকালে দৌড়াদৌড়ি করছে বলে ওদের খুব ঠান্ডা লেগে গেছে। তুমি ওদের জন্য আমাকে একটু চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ প্যাক করে দাও না। আমি তো এত আইবুড়ো ভাত খেয়ে বেড়াচ্ছি, কিন্তু আমার বাবা মা বাড়িতে বসে আছে, তাই আমার খুব খারাপ লাগছে জানো। বিদিশার কথা শুনি চুমকি তখনই বেশি বেশি করে চিকেন চাপ এবং চিকেন বিরিয়ানি প্যাক করতে শুরু করে। আর কিছুক্ষণ পর বিদিশা সেই খাবার নিয়ে বাড়িতে ফিরে যায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর প্রত্যেকদিন রিতেশকে এখন না বলতেই সে বেশি বেশি করে বাজার থেকে চিকেন নিয়ে আসে। আর একদিন সন্ধ্যাবেলা ভীষণ পরিমাণে শীত বেড়ে যাওয়ায় চামেলির আর রান্নাঘরে গিয়ে রান্না করতে ইচ্ছা করে না। আর এমন সময় রিতেশ তার কাছে এসে বলে, কি ব্যাপার, আজকে তোমার রান্নাঘর থেকে চিকেনের গন্ধ বেরোলো না? এতক্ষণে তো পুরো বাড়িটা চিকেন কষার গন্ধে ভরে যাওয়ার কথা। তুমি রান্না বান্না করছো না নাকি? আর বলো না, আজকে ভীষণ ঠান্ডা পড়েছে, তাই আর রান্না বান্না করতে ইচ্ছে করছে না জানো। আমি ঠিক করেছি দুপুরে যে মুরগির মাংস আছে ওটাই মাইক্রো ওভেনে গরম করে রাত্রেবেলা 3 জন মিলে খেয়ে নেব। না না, আমি বাসি চিকেন খাবো না। আমি বাজার থেকে টাটকা চিকেন নিয়ে এসেছি। তুমি রাত্রেবেলা ভালো করে চিকেন ফ্রাই, চিকেন রেজালা, চিকেন পরোটা করো, বুঝেছো? রিতেশের কথা শুনে চামেলি খুবই অবাক হয়। আর কিছুক্ষণের মধ্যেই চামেলি কাঁপতে কাঁপতে রান্নাঘরে যায় আর চিকেনের নানান রকম আইটেম রান্না করতে শুরু করে। কিন্তু এমন সময় চামেলির প্রতিবেশী টুম্পা তাকে ফোন করে বলে, কিরে ঠান্ডায় কেমন আছিস? তোর বরকে তো প্রত্যেকদিন দেখি চিকেনের প্যাকেট ঝুলিয়ে ঝুলিয়ে বাড়িতে ঢুকছে। খুব তো চিকেন খাচ্ছিস তাই না? হ্যাঁ, খাবারের মধ্যে তো এই একটাই জিনিস আমি ভালোবাসি, চিকেন কষা, চিকেন বিরিয়ানি, মুরগির মাংস ছাড়া শীতকাল আমি কল্পনা করতেই পারি না। যাই হোক, তোর খবর বল, কি রান্না বান্না করছিস? আমি কিছু রান্না বান্না করিনি, কারণ ঠান্ডার মধ্যে আমার রান্না করতে ইচ্ছা করছে না। ওর বাবাকে বলেছিলাম বাইরে থেকে একটা ডিম তরকা রুটি নিয়ে আসতে, কিন্তু এখনো অফিস থেকে ফিরলো না। আর শীতকালে তাড়াতাড়ি রুটির দোকানও তো বন্ধ হয়ে যায়, তাই ভাবছি কি করব আর কি। এতে আবার ভাবার কি আছে, আমি আজকে চিকেন পরোটা, চিকেন রেজালা আর চিকেন ফ্রাই রান্না করছি। খাওয়া দাওয়া করে যাবি আর দাদার জন্য নিয়ে যাবি, তাহলেই তো হয়ে গেল। চামেলির কথা শুনে টুম্পা খুবই খুশি হয়, তাই রাত্রিবেলা টুম্পা চামেলির বাড়িতে খেতে চলে আসে। আর সেদিন সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করে। এমনকি টুম্পা বাড়িতে ফিরে যাওয়ার সময় তার বরের জন্য খাবার নিয়ে যায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর প্রত্যেকদিন রিতেশ বাজারে গিয়ে 100 টাকা কেজি দরে চিকেন কিনে নিয়ে আসে। আর যার ফলে বিকাশ বাবুরও চিকেনের বিক্রি প্রচুর পরিমাণে বেড়ে যায়, আর ধীরে ধীরে সে বেশ অর্থবান হয়ে ওঠে। একদিন, ভাই রিতেশ, আর বলিস না, এই বিয়ে করেছি আর খরচা সামলে উঠতে পারছি না। বউ ভাতে ঠিক করেছিলাম অতিথিদের মটন খাওয়াবো, কিন্তু এখন মটনের যে দাম কিনতে তো পারবো না। তারপর বাজারে গিয়ে চিকেনেরও দর করেছি। ওরে বাবারে বাবা, চিকেনের দামও তো অনেক বেশি রে ভাই। তাই ভাবছি এবার বউ ভাতে কি খাওয়াই। চিকেনের দাম বেশি? তুই পাগল নাকি? কোথা থেকে চিকেন কিনিস তুই? চিকেন খাওয়ানো নিয়ে একদম তোকে চিন্তা করতে হবে না। তুই চিকেন কেনার দায়িত্ব আমাকে দিয়ে দে, আমি তোর বউ ভাতে চিকেনের ব্যবস্থা করে দেবো। আর হ্যাঁ, ওটা আমার তরফ থেকে তোর গিফট। চিকেনের টাকা আমাকে দিতেও হবে না, বুঝেছিস? রিতেশ এমন কথা বললে নীলু খুবই লজ্জা পেয়ে যায়, আর সে তাকে চিকেনের দাম দিতে চাইলেও রিতেশ 1 টাকাও নেয় না। আর নীলুর বউ ভাতের দিন রিতেশ বাজারে যায় আর সেখান থেকে 100 টাকা কেজি দরে প্রচুর পরিমাণে চিকেন কিনে নীলুদের বাড়িতে দিয়ে আসে। আর সেই চিকেন রান্না করার পর অতিথিদের খাওয়ানো হয়। কিন্তু বিয়ে বাড়ির সকলে খাওয়া দাওয়া করার পর হঠাৎ করে সবার শরীর খারাপ করতে শুরু করে। ওরে বাবা, আমার পেটে ভীষণ ব্যথা করছে, আমি আর পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। বিয়ে বাড়িতে চিকেন খাওয়ার পর থেকেই শরীরটা এরকম খারাপ লাগছে কেন কি জানি। আসলে বিয়ে বাড়িতে বেশি বেশি করে চিকেন কষা খাওয়ার পর থেকেই চামেলির হঠাৎ করে শরীর খারাপ করে। আর কিছুক্ষণের মধ্যে চুমকিরও শরীর খারাপ হয়। আর যা দেখে রিতেশ খুবই চিন্তায় পড়ে। আর সে যখন তার বউকে এবং বোনকে নিয়ে ডাক্তারখানায় যাবে, এমন সময় নীলু রিতেশকে ফোন করে বলে, তুই আমাদের বিয়েতে কোথা থেকে চিকেনের ব্যবস্থা করেছিস রে? আমার পরিবারের সবার তো শরীর খারাপ হয়ে গেছে, এমনকি যারা যারা কন্যাযাত্রী এসেছিল সকলের ফুড পয়জন হয়েছে। যত সব বাসি পচা চিকেন তুই আমার বিয়েতে নিয়ে এসে খাইয়েছিস, তাই তো? নীলুর কথা শুনে রিতেশ আরো বেশি ভয় পেয়ে যায়। আর ঠিক তখনই চুমকির বান্ধবী বিদিশা তাকে ফোন করে, কারণ কিছুদিন ধরে বিদিশার বাবা মায়ের খুব শরীর খারাপ আর তাদের ফুড পয়জনিং হয়ে তারা হসপিটালে ভর্তি। কি বলছিস কি বিদিশা? আমাদের বাড়িতে চিকেন খাওয়ার পর তোদের এমন অবস্থা হয়েছে? তুই আমাকে আগে জানাসনি কেন? আর আজকে দেখ না, হঠাৎ করে আমারও খুব শরীর খারাপ করেছে।
কি করব বল, আমি বুঝতে পারিনি। আমি ভাবলাম বেকার বেকার তোদের নামে দোষ দেব, কিন্তু এখন দেখছি ডাক্তারবাবুর কথা মতো ওই চিকেনেই কোনো গন্ডগোল আছে। তাই জন্যই তো আমাদের এরকম সবার শরীর খারাপ করছে। আমার তো সামনে বিয়ে বল, এখন যদি এরকম শরীর খারাপ করে তাহলে কি করে কি হবে? ঠিক একই রকম ভাবে টুম্পা এবং টুম্পার বরেরও চামেলিদের বাড়ির মুরগির মাংস খেয়ে শরীর খারাপ করে। আর এর ফলে রিতেশ এবার সত্যিই খুবই দুশ্চিন্তায় পড়ে, কারণ তার বোন এবং বউয়ের পেটে প্রচন্ড পরিমাণে ব্যথা বেড়ে যায়। তাই তখনই তাড়াহুড়ো করে রিতেশ তাদেরকে ডাক্তারবাবুর কাছে নিয়ে যায়। আপনি চিন্তা করবেন না, আসলে বহুদিন থেকেই আপনার বউ আর বোন বাসি পচা চিকেন খাচ্ছিল, সেই জন্যই ওনাদের শরীর এখন এরকম খারাপ হয়ে গেছে। তবে আমি ওষুধ দিয়ে দিয়েছি, আর ওনারা কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবেন। ডাক্তারবাবুর কথা মতো যখন চামেলি এবং চুমকি সুস্থ হয়ে ওঠে, তখন তারা রিতেশকে চিকেনের রহস্যের কথা জিজ্ঞাসা করলে রিতেশ সত্যি ঘটনা চেপে রাখতে পারে না। সে সবার সামনে সেই 100 টাকা কেজি দরে চিকেন নিয়ে আসার গল্প বলে দেয়। আর এমন সময় চুমকি এবং চামেলি দুজনেই প্রচন্ড পরিমাণে রেগে যায়। আজকালকার দিন এরকম হতে পারে যে 100 টাকায় চিকেন পাওয়া যায়? তোমার মাথায় সত্যি বুদ্ধি নেই। তুমি ওই লোকটাকে বিশ্বাস করে 100 টাকা দিয়ে চিকেন কিনে নিয়ে চলে আসলে। ঠিক আছে, কালকে ভোরবেলা ঘুম থেকে উঠে আমি ওই লোকটাকে ফলো করব। ও কোথা থেকে চিকেন কিনে নিয়ে আসে আমি সেটা দেখব। এই বলে পরের দিন ভোরবেলা শীতের মধ্যে চুমকি এবং চামেলি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়ে, আর তারা গায়ে শাল চাপা দিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে। আর কিছুক্ষণের মধ্যেই বিকাশবাবু যেখান থেকে চিকেন আনতে যায়, চুমকি এবং চামেলি সেখানে গিয়ে পৌঁছায়। না না দাদা, একদম চিন্তা করবেন না। এই চিকেনগুলো যে বাসি পচা সেগুলোকে বুঝতেই পারছে না, কারণ আমি এর মধ্যে ভালো করে ওষুধ মিশিয়ে একেবারে কম দামে বিক্রি করে দিচ্ছি। তা না হলে এমনিতে 550 টাকা দিয়ে চিকেন কিনতে কিনতে লোকে পাগল হয়ে যাচ্ছিল। তাই এখন 100 টাকায় চিকেন পেয়ে সবাই একদম আমার দোকানে ঝাঁপিয়ে পড়েছে, আর আমার চিকেন বিক্রি দ্বিগুণ হয়ে গেছে। এই বলে বিকাশবাবু সেই পচা চিকেন সাইকেলে বেঁধে নিজের দোকানে নিয়ে আসে। আর সেভাবে শীতের সকালে তাকে কেউ দেখতে পায়নি। কিন্তু এমন সময় চুমকি এবং চামেলি বিকাশবাবুর একটা ভিডিও করে, আর তারা পুলিশের কাছে গিয়ে সেই ভিডিও দেখালে পুলিশ বিকাশবাবু চিকেনের দোকানে এসে পৌঁছায়, আর তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে নিয়ে চলে যায়। আর এমন ঘটনার পর থেকে রিতেশ আর কখনো বাজার থেকে সস্তায় চিকেন কেনার চেষ্টা করে না। রিতেশ এবং তার পরিবার এখন সুস্থ স্বাভাবিকভাবে শীতকালে চিকেন খেয়ে দিন কাটায়। ছি ছি, বড় বৌমা, তোমারও একটু লজ্জা শরম বলতে কিছু হলো না? তোমার দেখা দেখি বাকি দুই বৌমাও তো ঠিক একই রকম হয়েছে। আসলে আমি শুনেছি সামনের গরুগুলো যেদিকে যায় পেছনের গরুগুলোও তো সেই দিকেই যায়, তাই না? তোমাদের ক্ষেত্রেও কিন্তু সেটাই হয়েছে। মা, তুমি তোমার 3 বৌমার সঙ্গে এখনো কথা বলবে? আমার তোদের সঙ্গে কথা বলার কোনো ইচ্ছেই করছে না। আর তাছাড়া ওরা 3 বৌমা যদি এই বাড়িতে থাকে তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আর শুধু আমি নয়, এই কথাটা তোমার বাকি 2 ছেলের মুখেও শুনতে পাবে, বুঝেছো? দেখ পলাশ, যা হওয়ার হয়ে গেছে। এবার যদি আমরা 3 বৌমাকে বাড়ি থেকে বের করে দিই তাহলে ওরা 3 জনে ঘর ছাড়া হয়ে যাবে। আর তারপর ওরা কোথায় যাবে বলতো? এখন তো ওদের বাবা মা বলতে কেউ নেই, আমরাই তো এখন ওদের সব, তাই না? তাহলে একবার ভেবে দেখ, ওদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে ওরা কোথায় থাকবে? উফ মা, তুমি ওদের কথা কেন চিন্তা ভাবনা করছো? যারা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তাদের জন্য আবার কিসের চিন্তা ভাবনা? আর তাছাড়া আমি তোমার 3 বৌমার জন্য কোন রকম চিন্তা ভাবনা করছি না। আর ওদেরকে আমি আর এই বাড়িতে দেখতেও চাই না। তুমি চলে যেতে বলো ওদেরকে, প্লিজ। বৌমা, তোমরা আমাকে ক্ষমা করো, আর তোমরা এই বাড়ি থেকে চলে যাও। আমি আমার 3 ছেলের কথার উপরে আর কিছু বলতে পারবো না, কারণ ওরা যেটা ঠিক বলে মনে করেছে আমিও সেটাই ঠিক বলে মনে করছি। তাই ওদের উপরে আমার কোনো কথা বলা উচিত হবে না। আমি আর কিছুতেই কোনো রকম জোর জবরদস্তি করে তোমাদেরকে এই বাড়িতে রাখতে পারবো না। আর তাছাড়া তোমরা 3 জনে যা কাজ করেছো তারপরও তোমাদেরকে এই বাড়িতে রাখা একেবারেই সম্ভব নয়। যাও, বেরিয়ে যাও তোমরা এই বাড়ি থেকে। এভাবে পল্লবী দেবী এবং তার 3 ছেলে বাড়ির 3 বৌমাকে বাড়ি থেকে বের করে দেয়। আসলে তাদের পরিবারে টাকা পয়সা কিংবা অন্য কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু তা সত্ত্বেও 3 বৌমা এমন কাজ করেছিল যে শেষ পর্যন্ত তাদের 3 জনকে বাড়ি ছাড়া হতে হয়। কয়েক মাস আগেও তারা সবাই মিলে খুবই হাসি খুশি মিলেমিশে দিন কাটাতো, কিন্তু একদিন 3 বৌমার কাছে তাদের এক বান্ধবী মিলি আসে। কিরে, তোরা তো আমাকে ফোনও করিস না, তোরা আমাকে ভুলে গেছিস বল? তোরা 3 বোনে আমার সঙ্গে আগে কত মজা করেছিস, আর এখন বিয়ের পর আমাকে একেবারে ভুলেই গেলি। আরে না না, আমরা কেন তোকে ভুলে যাব? তুই আমাদের একমাত্র বান্ধবী বলে কথা, আর তোকে আমরা ভুলে যেতে পারি? আজকে হঠাৎ করে আমাদের বাড়িতে কি ব্যাপার?
আরে বিয়ের আগে তোরা 3 বোনে যখন একসঙ্গে থাকতিস, আমিও তো তোদের সঙ্গে থাকতাম, তখন কত মজা করতাম। কিন্তু এখন বিয়ের পর তোরা শ্বশুর বাড়িতে চলে আসার পর আমি আর কিছুতেই আগের মতো মজা করতে পারছি না। চল আজকে আমরা 4 জন মিলে পার্টি করতে যাব। আর 4 জনে যখন এক জায়গায় হয়েছি, তাহলে নাইট ক্লাবে গেলেই মজা হবে, দারুণ আনন্দ হবে। কিন্তু তোরা তাড়াতাড়ি রেডি হয়ে নে। হ্যাঁ হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস। আমরাও তো 3 বোনের সংসারে চাপে পড়ে একেবারে নাজেহাল হয়ে পড়েছি। ভালো হয়েছে তুই আজকে এসেছিস। আজকে রাত্রিবেলা আমরা সবার চোখের আড়ালে 4 জনে মিলে নাইট ক্লাবে যাব। কারণ আমার শ্বশুরবাড়ির পরিবার যদি জানতে পারে বাড়ির বউরা এরকম নাইট ক্লাবে পার্টি করতে যাচ্ছে, তাহলে ওরা কিছুতেই আমাদেরকে ছাড়বে না। এই ভেবে 3 বোন পুরোপুরি ভাবে প্ল্যান সাজিয়ে নেয়। আর বাড়ির লোকেরা যখন রাত্রিবেলা খাওয়া দাওয়া করে নিজের নিজের রুমে ঘুমাতে চলে যায়, তখন 3 বৌমা তাদের বান্ধবী মিলির সঙ্গে নাইট ক্লাবে চলে যায়। আর সকালবেলা সবাই ঘুম থেকে ওঠার আগেই তারা আবার বাড়িতে ফিরে আসে। এভাবেই প্রত্যেক দিনই বাড়ির সকলে ঘুমিয়ে পড়ার পর 3 বৌমা নাইট আউট করতে বেরিয়ে পড়ে। আর এরকম ভাবে কিছুদিন চলে, কিন্তু তাদের পরিবারের কেউ ব্যাপারটা এখনো পর্যন্ত জানে না। কিন্তু একদিন পল্লবী দেবীর এক প্রতিবেশী তাদের বাড়িতে এসে বলে, আচ্ছা দিদি, তোমার 3 বৌমা রাত্রিবেলা করে কোথায় যায় বলো তো? তোমার 3 বৌমা থাকে, আর ওদের সাথে কিন্তু একটা মেয়েও থাকে। তুমি তো জানো আমি অনেক ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ি, আর ভোরবেলা ঘুম থেকে উঠে একটু হাঁটাচলা করি। তাই কদিন ধরেই ভোরবেলা করে দেখছি তোমার 3 বৌমা ছোট ছোট ড্রেস পরে বাড়িতে ফিরছে। শুধু তাই নয়, তোমার বৌমাদের সঙ্গে কিন্তু ছেলেরাও থাকে। জানি না ওরা কারা। তুমি এসব কি বলছো? না না, এরকম হতে পারে না। কারণ আমার 3 বৌমা রাত্রিবেলা কোথাও যায় না, ওরা রাত্রিবেলা বাড়িতেই থাকে। আমি তো আমার বৌমাদেরকে কখনোই এরকম কাজ করতে দেখিনি। তোমার মনে হয় কিছু একটা ভুল হয়েছে। তুমি আমার কথা বিশ্বাস করছো না, কিন্তু শোনো, এটাই সত্যি। আর তুমি আমার কথা বিশ্বাস করো আর নাই করো, তাতে আমার কিছু যায় আসে না। আমি ভাবলাম তুমি হয়তো সবকিছুই জানো, কিন্তু তোমরা যে কিছুই জানো না, এটা দেখেই আমি অবাক হলাম। ঠিক আছে, আমার জানানোর কথা আমি জানিয়ে দিলাম। এবার তোমার বৌমাদের উপর তুমি নজর রাখবে কিনা সেটা তোমার ব্যাপার। দেখো দিদি, আমি তোমাকে যথেষ্ট সম্মান করি, কিন্তু তুমি আমাকে বাধ্য করছো খারাপ ব্যবহার করতে। আমার 3 বৌমা খুবই ভালো পরিবারের মেয়ে, আর আমার 3 বৌমা একেবারে লক্ষ্মী মেয়ের মতো আমার সেবা যত্ন করে, বাড়ির সমস্ত কাজকর্ম গুছিয়ে করে। তাই আমি কোনো প্রমাণ ছাড়াই ওদের নামে এরকম বাজে অপবাদ দিতে পারবো না। আর হ্যাঁ, আমার 3 বৌমার নামে এর পরের বার থেকে কিছু বলার আগে প্রমাণ জোগাড় করে নিয়ে আসবে, ঠিক আছে? এইভাবে পল্লবী দেবী তার প্রতিবেশীকে কথা শুনিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। এর ফলে সাগরিকা দেবী অপমানিত হয়ে সেখান থেকে চলে যায়। আর সে মনে মনে ঠিক করে পল্লবী দেবীর বাড়িতে সে আর কখনো যাবে না। অন্যদিকে 3 বৌমা শাশুড়ি মায়ের এত ভালো ব্যবহার দেখে মনে মনে প্রচন্ড পরিমাণে খুশি হয়। দেখেছিস আমাদের শাশুড়ি মা আমাদের 3 বৌমাকে কতটা বিশ্বাস করে। আমার তো মনে হচ্ছে এবার আমাদের রাস্তা পুরোপুরি ক্লিয়ার। আর যে যতই যাই বলুক না কেন যে তোমার বৌমারা খারাপ, শাশুড়ি মা কিন্তু কোনোভাবেই কোনো কথাতেই বিশ্বাস করবে না। আমরা কিন্তু বেশ ভালো মতো শাশুড়ি মাকে নিজেদের জালে ফাঁসিয়ে ফেলেছি। আর দিদি, আমি ভাবছি যে এবার থেকে তাহলে আমরা আরো ভালোভাবে নাইট ক্লাবে যেতে পারবো। আর শুধু তাই নয়, এবার আমরা বড়লোক দেখে বয়ফ্রেন্ডও পটাতে পারবো। তাহলে আমরা ওদের কাছ থেকে দামি দামি উপহার আর টাকা পয়সাও হাতিয়ে নিতে পারবো। আমাদের বড়দের থেকে আমাদের বয়ফ্রেন্ড গুলো কিন্তু খুবই ভালো, কতক্ষণ আমাদের সময় দেয়। আর তাছাড়া আমাদের স্বামীরা আমাদেরকে সময় দিতেই চায় না, সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকে। আর রাত্রিবেলা বাড়ি ফিরে আসে, আমাদের জন্য কিছুই নিয়ে আসে না, চুপচাপ খাওয়া দাওয়া করে নিজের মতো গিয়ে ঘুমিয়ে পড়ি। কিন্তু আমাদের বয়ফ্রেন্ডরা যখন নাইট ক্লাবে দেখা করতে আসে, তখন আমাদের জন্য কত দামি দামি নতুন নতুন উপহার নিয়ে আসে। হ্যাঁ দিদি, আমাদের বড়দের কাছে এত টাকা পয়সা থাকা সত্ত্বেও আমাদের হাতে সেরকম ভাবে টাকা পয়সা দেয় না, আর নাইবা আমাদেরকে দামি উপহার কিনে দেয়। যা হয়েছে ভালোই হয়েছে। আর মিলিও তো একটা ভালোই রাস্তা বের করে দিয়েছে, আমরা প্রত্যেকদিন বাড়ির কাজকর্ম মিটিয়ে একটু মজা করে বাড়ি ফিরে আসতে পারি। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর দিনের পর দিন বাড়ির 3 বৌমা সমস্ত রকম কাজকর্ম মিটিয়ে রাত হলেই নাইট ক্লাবে চলে যায়। কিন্তু মাঝে মধ্যেই তাদের শাশুড়ি মাকে পাড়া প্রতিবেশী 3 বৌমার নামে আজে বাজে কথা বলতে থাকে। তবে পল্লবী দেবী কারোর কোনো কথাতে বিশ্বাস করে না, কারণ সে তার 3 বৌমাকে অন্ধের মতো বিশ্বাস করে। আর তার বিশ্বাস ছিল যে তার বাড়ির 3 বৌমা কখনোই এরকম বাজে কাজকর্ম করতে পারে না। এভাবেই সময় কাটতে থাকে। আর এমনই একদিন 3 বৌমা রাত্রিবেলা নাইট ক্লাবে পার্টি করতে চলে যায়। বলছি পায়েল, আমি তো তোমাকে মাঝে মধ্যেই দামি দামি গিফট দিই, কিন্তু তুমি তো আমাকে কোনো কিছুই দাও না। তুমিও তো আমাকে কোনো কিছু দিতে পারো, তাই না? তাহলে বলো, তুমি আমাকে কি দেবে?
আমার থেকে তুমি কি গিফট নেবে? তুমি তো আমার থেকে অনেক বড় লোক, তাই তোমাকে আর কি গিফট দেবো বলো তো? তোমার কাছে তো সবই আছে। আমার কাছে সব আছে, আমি খুব ভালো করেই জানি। আর তাছাড়া তুমিও তো অনেক ধনী, তাই না? তোমার কাছেও তো অনেক কিছু আছে। তা সত্ত্বেও তোমাকে তো অনেক গিফট আমি দিয়েছি, তাই আজকে তোমাকে গিফট দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি কি নেবে বলো, আমি তোমাকে তাই দেবো। আসলে আমার একটা গাড়ি চাই, জানো তো। মা বাবা কোনো রকম ভাবে আমাকে গাড়িটা দিতে চাইছে না। আসলে বাবা বলছে যে এখন গাড়ি কেনার কোনো প্রয়োজন নেই। অ্যাকচুয়ালি আমার কাছে তো অনেক গাড়ি আছে, সেই জন্যই আর কি। কিন্তু তবু আমার ওই গাড়িটা নেওয়ার খুবই ইচ্ছা, তাই তোমাকে গাড়িটা দিতে বললাম। আর তাছাড়া তোমার কাছে 10-20 লক্ষ টাকা তো সামান্য ব্যাপার, তাই না? তোমার বাবার তো অনেক টাকা। প্রিন্সের মুখে এমন কথা শুনেই পায়েল চমকে ওঠে। আর পায়েল কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। আসলে পায়েলের পাতানো বয়ফ্রেন্ড এখনো পর্যন্ত জানি না যে পায়েল বিবাহিত, কারণ পায়েল এবং তার 2 বোন এখনো পর্যন্ত কাউকে জানাতে চায় না যে তারা আগে থেকেই বিবাহিত। তাই প্রত্যেক দিনই নাইট ক্লাবে গিয়ে তারা নতুন নতুন ছেলেদের সঙ্গে বন্ধুত্ব করে। আর যেহেতু তারা খুবই ছোট ছোট ওয়েস্টার্ন ড্রেস পরে থাকে, তাই তাদেরকে দেখে কেউ সহজেই বুঝতে পারে না যে তারা বিবাহিত। তাই জন্য অনেক ছেলেই তাদের পেছনে পড়ে থাকে। কিন্তু আজকে প্রিন্স পায়েলের কাছ থেকে অনেক বড় গিফট চেয়ে বসে, আর পায়েল মুখের উপর নাও বলতে পারে না। তাই পায়েল প্রিন্সকে উপহার দেওয়ার জন্য রাজি হয়ে যায়। তাই পরের দিন সকালবেলা পায়েল তার স্বামী পলাশকে বলে, পলাশ, বলছি তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। আসলে জানো তো, কালকে না আমি একটু বাজারে গিয়েছিলাম, আর বাজারে একটা বড় নোটিশ বোর্ড ঝুলিয়েছে। আর ওখানে লেখা ছিল একটা ছেলের প্রাণ বাঁচানোর জন্য 20-30 লক্ষ টাকার দরকার। তাই আমি ভাবছি যে আমাদের ওই ছেলেটাকে সাহায্য করা দরকার। তোমার কাছে তো অনেক টাকা, তুমি দয়া করে 20-30 লক্ষ টাকা দান করে দাও। বাজারে আবার কোথায় বোর্ড লাগিয়েছে গো? কই, আমি তো একবারও দেখলাম না। আর তাছাড়া অতগুলো টাকা আমি তোমাকে কিভাবে দিয়ে দেবো? হ্যাঁ, তুমি যদি বলো অর্ধেক টাকা আমি তোমাকে দিতে পারি, কিন্তু অত টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। টাকা ইনকাম করতে অনেক কষ্ট হয়, বুঝেছো? দেখো পলাশ, আমি চাইছিলাম যে বাচ্চা ছেলেটার প্রাণ যাতে বেঁচে যায়, তাই জন্যই আমি তোমাকে এতবার করে বলছি। আর আমার কাছে যদি এত টাকা থাকতো তাহলে তো তোমাকে বলার প্রয়োজনই থাকতো না। একবার ভেবে দেখো তো, বাচ্চা ছেলেটা যদি মারা যায় তাহলে ওর বাবা মা কতটা কষ্ট পাবে। আর তাছাড়া আমাদের এত টাকা পয়সা আছে, আমরা তো মানুষের সাহায্য করতেই পারি, তাহলে উপরবেলা খুশি হবে। এভাবে পায়েল পলাশকে ভুলভাল বুঝিয়ে তার কাছ থেকে 30 লক্ষ টাকা হাতিয়ে নেয়। কিন্তু পলাশ এক প্রকার বাধ্য হয়েই পায়েলকে 30 লক্ষ টাকা দিয়ে দেয়। আর সেদিনই রাত্রিবেলা পায়েল এবং তার 2 বোন নাইট ক্লাবে চলে যায়। আর পায়েল সেই টাকা দিয়ে একটা বড় গাড়ি কেনে, যেটা পায়েল তার বয়ফ্রেন্ড প্রিন্সকে উপহার দেয়। এর ফলে প্রিন্স প্রচন্ড পরিমাণে খুশি হয়। প্রিন্স আর কোন রকম ভাবে পায়েলের সঙ্গে দেখা করতে আসেনি, কিন্তু পায়েল প্রত্যেক দিনই নাইট ক্লাবে গিয়ে প্রিন্সের জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু সে আর কখনোই প্রিন্সের দেখা পায় না। এর ফলে পায়েল প্রচন্ড পরিমাণে হতাশ হয়ে পড়ে। দিদি, আমার মনে হচ্ছে ছেলেটা তোর সঙ্গে অনেক বড় অন্যায় করেছে, কারণ গাড়িটা নেওয়ার পর ওই ছেলেটা কিন্তু তোর সঙ্গে আর দেখা করতে আসেনি। তুই শুধু শুধু কেন যে ছেলেটাকে এত দামি গাড়ি উপহার দিতে গেলি? যদি ছেলেটা আর না আসে তাহলে কিন্তু তোর সব টাকা জলে যাবে। আর তুই দাদাকে কি জবাব দিবি বলতো? এই তোরা চুপ করবি। আমার মনে হচ্ছে প্রিন্স কোনো বিপদে পড়েছে, তাই হয়তো আমার সঙ্গে দেখা করতে আসতে পারছে না। ও যখন সময় পাবে নিশ্চয়ই আমার সঙ্গে দেখা করতে আসবে, কিংবা আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। তবে আমি বুঝতে পারছি না ওর কি এমন হলো। এরকম ভাবে সময় কাটতে থাকে। কিন্তু পায়েল প্রত্যেক দিনই বাড়িতে মন খারাপ করে বসে থাকে। আর পায়েলকে দেখে পলাশ এবার সন্দেহ করতে শুরু করে। এমনকি পল্লবী দেবীও তার 3 বৌমার উপর নজর রাখতে শুরু করে দেয়। আর একদিন পল্লবী দেবী রাত্রিবেলা দেখে যে তার 3 বৌমা ছোট ছোট পোশাক আশাক পরে রাত্রিবেলা বাড়ি থেকে লুকিয়ে লুকিয়ে বেরিয়ে যাচ্ছে। এর ফলে পল্লবী দেবী তার 3 বৌমার পেছন করতে শুরু করে। আর সেদিন রাত্রিবেলাতেই পল্লবী দেবী জানতে পারে যে 3 বৌমা প্রত্যেকদিন রাত্রিবেলা নাইট ক্লাবে যায় আর বিভিন্ন ছেলে মেয়েদের সঙ্গে সারা রাত নাইট পার্টি করে বেড়ায়। এমনকি সে এটাও জানতে পারে যে বড় বৌমা পায়েল পলাশের কাছ থেকে 30 লক্ষ টাকা হাতিয়ে বাইরের এক ছেলেকে গাড়ি উপহার দিয়েছে। এর ফলে পল্লবী দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায় আর বাড়িতে এসে 3 ছেলেকে সমস্ত ঘটনা জানায়, যার ফলে 3 ছেলে একেবারে রেগে বোম হয়ে যায়। আমার তো আগেই সন্দেহ হয়েছিল তুমি টাকাটা নিয়ে কোনো কিছু একটা করবে, তা না হলে আমার কাছ থেকে তুমি তো অত টাকা কখনো চাও না। আর শপিং করার হলে তোমাকে তো অত টাকা দিতেও হয় না। তাই তুমি যখন আমার কাছ থেকে অতগুলো টাকা চেয়েছো তখনই আমার সন্দেহ হয়েছে। তাও তোমার উপর সন্দেহ না করে আমি তোমাকে কতগুলো টাকা দিয়ে দিয়েছিলাম। সত্যি তোমাদের 3 জনকে আমি কত বিশ্বাস করতাম, কিন্তু তোমরা 3 বৌমা আমার বিশ্বাসে পুরো জল ঢেলে দিলে। আমি আর এই বাড়িতে তোমাদেরকে কিছুতেই রাখতে চাই না। আর ওদের 3 ভাইয়ের সিদ্ধান্ত তোমরা তো শুনেই ফেলেছো। যাও, তোমরা 3 বৌমা এখনই বাড়ি থেকে বেরিয়ে যাও।
শাশুড়ি মা এবং তার 3 ছেলের কথা শুনি পায়েল ও তার 2 বোনের কিছু করার থাকে না। তারা বাধ্য হয়ে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। বাড়ি থেকে বেরোনোর পর তারা তাদের বয়ফ্রেন্ডদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তারা নিজেদের পাশে কাউকে পায় না। এর ফলে পায়েল এবং তার 2 বোন নিজেদের ভুল বুঝতে পারে আর তারা আবার শ্বশুরবাড়িতে ফিরে এসে শাশুড়ি মা এবং স্বামীদের হাতে পায়ে ধরে ক্ষমা চাইতে থাকে। এর ফলে পায়েল এবং তার 2 বোন নিজেদেরকে পুরোপুরিভাবে পরিবর্তিত করে নেয় আর তারা তাদের স্বামী এবং শাশুড়ি মায়ের সঙ্গে হাসি খুশি বসবাস করতে শুরু করে।